বাংলাদেশে যে স্টার্লিংটা যাচ্ছে গ্রামীণ ব্যাংকের একটা সম্প্রসারিত বিজনেস হিসেবে। তো ঠিক আছে, বাংলাদেশে যাচ্ছে, এটা আমরা সমানভাবে খুশি। তো স্টার্লিংকের সাথে মূল যোগাযোগটা এলন মাস্কের সাথে কে করেছে? খলিল নিজে করেছে না অন্য কেউ করেছে? এটা ওপেন সিক্রেট। আপনারা জানেন যে মেক্সিকোতে বাংলাদেশের যে রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী, তিনি প্রাথমিকভাবে এই যোগাযোগটা করেছিলেন। সে দেখায় ছোট্ট একটা জিনিস দেখেন, মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি আসিয়ানের বৈঠকে যে বৈঠক করেছেন এবং বৈঠক করে আম, রোহিঙ্গা ফেরত 2,80,000 হয়ে যাবে বলে একটা দাবি করে বসলেন এবং তাকে পররাষ্ট্রমন্ত্রীকে সাথে নিয়ে তিনি একটা যৌথ ব্রিফ করার চেষ্টা করলেন। পরে আমরা কি দেখলাম যে মায়ানমার বলছে যে না, এটা তো আমরা ঘেটে দেখলাম এটা শেখ হাসিনার আমলেই যে প্রসেসটা শুরু করা হয়েছিল ভেরিফিকেশন, তাই এটা একটা এক্সটেনশন, এটা নাথিং নিউ। তো ডক্টর ইউনূসকে বোঝানো হয়েছে যে এই কাজটা তিনিই করেছেন। তো দিক থেকে মূল কাজটা কি ছিল? মূল কাজটা ছিল সরকারের নিরাপত্তাকে এবং সরকারের স্টিয়ারিংটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসার জন্য এমন একজন ব্যক্তিকে পুশ করা, যে ব্যক্তির উপরে এই কুচক্রী মহলের হোল্ড আছে, নিয়ন্ত্রণ আছে। কুচক্রী মহলের নিয়ন্ত্রণ আছে খলিলের উপরে। এখন খলিল ওখানে যে কি করলেন, এই কুচক্রী মহল চায় বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার, নির্বাচনবিহীন সরকার, যেন রাষ্ট্রের ভ্যাকুয়াম যে সময়, এই সময়টাতে দেখুন বাংলাদেশে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকে তাহলে অনেকগুলো অসভি শক্তি মাথা ছেড়ে চাড়া দিয়ে উঠে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে চায়। কিচ্ছু না, একবার খোলা চোখে চিন্তা করুন, একবার খোলা চোখে চিন্তা করুন। আজকে ওয়াকার নাই দৃশ্যপটে। ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান না, ছাত্ররা নির্বাচন চায় না, জামাত নির্বাচন চায় না। নির্বাচনটা হবে কোত্থেকে? তো যেই রাষ্ট্রের এস্টাবলিশমেন্ট, যেই দুইটা সবচেয়ে বড় পক্ষ রাজনৈতিক দল বিএনপি এবং প্রতিরক্ষা, তারা আবার নির্বাচন চায়। তো বিএনপি কে ঠিক আছে মাইনাস করা যাবে, কিন্তু প্রতিরক্ষাকে তো মাইনাস করার কোনো উপায় নাই। তো এই কুচক্রী খলিল কি চিন্তা করলো প্রতিরক্ষাকে কেমনে মাইনাস করা যায়। সে সেনাপ্রধানের বাইরে আরেকজনকে পাওয়ার করা শুরু করলো, ভিতরে ভিতরে মিটিং করা শুরু করলো এবং চাউর হয়ে গেল যে না, সেনাপ্রধান তাকে পদত্যাগ করতে হবে এবং তার পদত্যাগপত্র রেডি হয়ে গেছে, বঙ্গভবনে পাঠানো হচ্ছে। সেনাপ্রধান বিদায়ও নিয়ে ফেলছেন। এরকম অবস্থায় ভিতরে আর্মির জুনিয়র এবং যারা মিড লেভেল, যারা তার সহকারী, তারা বেঁকে বসলো, না এটা হইতে পারে না। আপনার তৃতীয় বিশ্বের মতো দেশে যদি রাষ্ট্র প্রেসিডেন্স না মেনে কোনো সেনাপ্রধানকে কোনো কুচক্রের মাধ্যমে সরাইতে যায়, তাহলে কি হয়? সেখানে অভ্যুত্থান হয়ে যায়, কু হয়। এইটা আপনি দেখেন, মুরসি মিশরে সেনাবাহিনীর প্রধানকে হটাতে চেয়েছিল, পরে কি সেনাপ্রধান সিসি দৃশ্যপটে আসলো, মুরসিকে ফাঁসি দিল। বাংলাদেশে পাকিস্তান আমলে একবার হয়েছে, জেনারেল জিয়া সম্ভবত, উনাই ওরকম সামরিক সরকার সেনাপ্রধানকে সরাই দিতে চাইছিলেন। পরে দেখা গেল জেনারেল জিয়াউল হক জিয়া উনি ক্ষমতায় আসলেন আর ওই ভুট্টোকে ফাঁসি দিলেন। হ্যাঁ, ভুট্টোকে ফাঁসি দিলেন। তো এরকম ঘটনা তো আমাদের এগুলো নতুন না, এর আফ্রিকান বহুত দেশে হয়েছে এটা এরকম। তো বাংলাদেশে ডক্টর ইউনূসকে এই পথে কেন নিয়ে গেছেন? কারা নিয়ে গেছেন? এই কুচক্রী মহলটা নিয়ে গেছে। কারণ তারা কি চায়? তারা চায় বাংলাদেশে যেন নির্বাচন না হয়। নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। দেখুন, আওয়ামী লীগ 15টা বছর ক্ষমতায় থাকছে এই একই চিন্তা করে, নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর এরা বলছে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। তো তোমার থেকে আমি আমার জুলাই অভ্যুত্থান কোথায়, আমার এত রক্তপাত কিসের জন্য আমি দিলাম? আমি যদি জনগণের ভোট দ্বারা নির্বাচিত কোন রাজনৈতিক দল যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা না চালাতে পারে, সেই অধিকার যদি আমি না প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার কিসের জুলাই ঐক্য, কিসের জুলাই গণ অভ্যুত্থান? তো সবকিছু মিলিয়ে যেটা আমি আমি ছোট করি, সেটা হলো যে এই যে নির্বাচন যদি না থাকে বাংলাদেশে, অশুভ শক্তির জন্ম নিবে বাংলাদেশে। আপনি এটাকে কি বলেন, খিলাফত প্রতিষ্ঠার সুযোগ হবে বাংলাদেশে, দীর্ঘমেয়াদী সেনা শাসনের সুযোগ থাকবে। তো এইগুলো রাষ্ট্রের জন্য ভালো নাকি? যদি বাংলাদেশ আপনার প্রাণের মধ্যে থাকে, তাহলে
আপনাকে একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে যেতে হবে। ইয়েস, পলিটিক্যাল প্রসেসে রাজনৈতিক দল ধোয়া তুলসী পাতা না। বিএনপি আসলে চাঁদাবাজি হবে, সিস্টেম করাপ্ট হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনাকে এমন তো না যে আপনার মাথা ব্যথা হচ্ছে বলে আপনার মাথা কেটে ফেলতে হবে, রাইট? আপনি মাথা কেটে ফেললে আপনার কোনো অস্তিত্ব থাকে না। রাষ্ট্র চলবে রাজনৈতিক দলের মাধ্যমে, রাষ্ট্র চলবে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে, রাষ্ট্র চলবে পলিটিক্যাল পার্টিজ এর মাধ্যমে। এর বাইরে পৃথিবীতে কোথাও কোথাও নট এ সিঙ্গেল কান্ট্রি শুড রান কিংবা রান করেছে দীর্ঘমেয়াদে রাষ্ট্র টিকে না পলিটিক্যাল পার্টি ছাড়া। সেটা হোক একনায়কতান্ত্রিক রাষ্ট্র, হোক স্বৈরশাসক, কিন্তু তার একটা পলিটিক্যাল স্ট্রাকচার থাকবে। বাংলাদেশে তারা চাচ্ছে কি এই দীর্ঘমেয়াদী রাষ্ট্র নির্বাচন ছাড়া এবং এই রাজনৈতিক দল ছাড়া। যারা চাচ্ছে তাদের ক্রিয়ানক হিসেবে কাজ করেছেন খলিল, এবং এটা ওপেন সিক্রেট, এটা আর নতুন করে কিছু তো না। বিএনপি তার পদত্যাগ দাবি করেছে। আমি যখন তার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ হয়, আমার সাথে আমি যখন ঢাকাতে ছিলাম অথবা কোন একটা মিটিং এ ছিলাম, সরকারের প্রভাবশালী আরো ২-৩ জন উপদেষ্টার কথাবার্তা শোনার সুযোগ হয়েছিল। আমি তাৎক্ষণিকভাবেই প্রতিক্রিয়া যেটা পেয়েছিলাম সেটা হলো মানে রিয়াকশন, এটার মধ্য দিয়ে সেনাবাহিনীর সাথে দূরত্ব বাড়লো চিফ অ্যাডভাইজারের। একদম ফার্স্ট রিয়াকশন। সেনাবাহিনীর সাথে চিফ অ্যাডভাইজারের তো সুসম্পর্ক নাই, আমরা জানি শুরু থেকেই। এটা আসিফ মাহমুদ বলছে বুকে পাথর দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছে। আমরা বুকে পাথর দিয়ে মেনে নিইনি, আমরা অনেক বড় হাই ওপেন হার্ট নিয়ে মেনে নিয়েছিলাম ডক্টর ইউনূসকে। কিন্তু যেই সেনাবাহিনীর সাথে দূরত্ব সেটাকে আরো বাড়াইতে গেলেন কেন? ওরা কমায় না কমায় বাড়াইতে গেলেন কেন? নিশ্চয়ই ডক্টর ইউনূসের ভিতরেও পাওয়ার গ্রাব করার যে মেন্টালিটি সেটা আছে, অথবা তাকে ওই পথে নিয়ে যাওয়া হয়েছে, সেই পথের ক্রিয়ানক হিসেবে খলিল সামনে এসেছে। এখন আজকে তো খলিলের পদত্যাগ ছাড়া আমি তার কোনো সমাধান দেখছি না। হি হ্যাজ টু গো, হি মাস্ট গো। এখন এইটার আর কোনো বাকি দুই উপদেষ্টার বিষয়ে আলাপ হচ্ছে, ছাত্র এটা নিয়ে কথা থাকতে পারে যে তারা কতখানি নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব সৃষ্টি করবে। তারা জুলাই যখন সরকারে যোগ দিল, তাদের প্রাথমিকভাবে তাদের প্রতিশ্রুতি ছিল যে তারা নির্বাচন প্রক্রিয়ায় থাকবে না, রাজনৈতিক দলে থাকবে না, বাকি যারা আছে তারা রাজনীতি করবে। তারা কেন এখন আবার রাজনৈতিক এনসিপি আর দুই উপদেষ্টা কেন একসুরে কথা বলে? কেন আজকে এদের সব কথাবার্তা মিলে যাচ্ছে? কেন ইশরাকের মনোনয়ন আটকে রেখেছে আসিফ মাহমুদ, আর মাঠে নির্বাচন কমিশন ঘেরাও করছে এনসিপি? সো এগুলো তো কোইন্সিডেন্স না, এগুলো মানুষ এত বোকা তো না যে না আমরা এত বোকা, রাইট? সো বাকি দুই উপদেষ্টাও যেতে হবে। যদি ছাত্ররা যে তিন উপদেষ্টার কথা বলেছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, ওনাদেরকে যদি যেতে হয় ওনারাও যাক, সমস্যা তো নাই। ছাত্ররা পদত্যাগ করুক, ওনারাও পদত্যাগ করুক, বাকি আরো দুই একজন মিলে ডক্টর ইউনূস মিলে একটা নির্বাচন দিন, আজকেই ঘোষণা করুন, এটা একটা সমস্যার সমাধান হতে পারে। আর ডক্টর ইউনূস যদি নিজে মনে করেন না আমি চলে গেলে সবচেয়ে ভালো, ওকে ফাইন। আমার তো মনে হয় না দেশ রসাতলে যাবে, গোল্লায় যাবে। উনি এমন তো না হাসিনার মতো পালায়ে যাবেন। উনি পদত্যাগ করলেও সে পদত্যাগের প্রসেসটা শুরু করবেন যে আমি নো মোর, আমি আর দায়িত্বে থাকবো না, তোমরা রাজনৈতিক দলগুলো, সেনাবাহিনী এবং ছাত্ররা মিলে আরেকজন চিফ অ্যাডভাইজার ঠিক করো। ওকে, দিস ইজ, এটা এমন না যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় সেদিকে যাওয়া উচিত হবে না। উনি বুঝলে এটা ওনার জন্যই ভালো, সবার জন্যই ভালো। এবং ওনাকে যারা এতদিন ফুসলিয়ে ওনারা আশপাশের পাপেট গুলো বুঝিয়েছেন, ওনারা নিশ্চয়ই রিয়েলিটি ফেস করছেন। ওরা ভাবছিলেন যে আজকে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা চাউর হইলে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় মিছিল করতে নামবেন ওনার পকেটে। নো, নট এ সিঙ্গেল পিপল তারা রাস্তায় শো আপ করে নাই। রাজনীতি অনেক কঠিন বিষয়, ইটস এ ব্রুটাল থিং। এটা না বুঝলে সমস্যা, আবেগ দিয়ে চলবে না, রিয়েলিটিতে আসতে হবে। আমার ধারণা সরকার, ডক্টর ইউনূস অন্যান্য উপদেষ্টা রিয়েলিটিতে আসবেন।